আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমাদের দোয়ায় আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছে। আর আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছে বিদায়ী তোমাদের এই লাইভ ক্লাসে আসতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে এই অনলাইন ক্লাস ঢাকা কলেজ শুরু হয়েছে প্রায় 2 মাস। তা এই 2 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আজকেই তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ক্লাসের এই কারণটা হচ্ছে তোমরা জানো, এর ইতিপূর্বে আমাদের গণিতের যে 2টা চ্যাপ্টার 2জন সিনিয়র শিক্ষক শুরু করেছিলেন, ওনারা এই 2টা চ্যাপ্টার শেষ করার পরে আজকে থেকে নতুন চ্যাপ্টার শুরু হয়েছে বিদায় তোমাদের সাথে আমার আজকে ফার্স্ট ক্লাস বা ফার্স্ট দেখা। তো যাই হোক, আজকে এই মুহূর্তে ঢাকা কলেজের যে সকল শিক্ষার্থী আমাদের এই লাইভ ক্লাসে সংযুক্ত আছো এবং ঢাকা কলেজ ব্যতীত সারা দেশের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে আমাদের সাথে আছো, প্রত্যেকের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথমেটিক্স, ঢাকা কলেজ। আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমরা এই মুহূর্তে ঢাকা কলেজ যে অনলাইন ক্লাসটা হয়, এটা লাইভ ক্লাসটা এবং এই ডিজিটাল বোর্ডটা আমাদের অনেক পরিবর্তন করা হয়েছে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের একান্ত চেষ্টায় এবং তোমাদের বেটার সার্ভিসের উদ্দেশ্যে এই ব্যবস্থা। আশা করি তোমরা আমাদের এই ক্লাসগুলো যখন ফলো করো বা দেখো, তোমরা অনেক আগের থেকে, আগে যে ডিজিটাল বোর্ড ছিল তার থেকে এই বোর্ডের ক্লাসটা আরও তোমাদের কাছে ভালো লাগে এবং ভালো লাগবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তা আসলে যেহেতু বলেছি আমি ক্লাসে আজকে ফার্স্ট, তা আজকে ফার্স্ট ক্লাস হওয়ার কারণে তোমাদের সাথে দু একটা কথা বলতেই হবে। সেক্ষেত্রে আমরা যেহেতু ম্যাথমেটিক্সের বিষয়ে আমি পড়াবো, তোমাকে ম্যাথমেটিক্সের কথাই বলবো, অন্য বিষয়ে আমার বলার সুযোগ নেই। তা প্রিয় শিক্ষার্থী, আমাদের গণিতে তোমরা জানো ইতিমধ্যে প্রায় অনেক দিন যাবত তোমরা ম্যাথের ক্লাস করেছো, 2টা চ্যাপ্টার শেষও করেছো। আমি শুরু করার আগে একটু গণিতের বিষয়টা নিয়ে, আমাদের যে পরীক্ষা বা সৃজনশীল পদ্ধতি, এই নিয়ে একটু 2 একটা কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, হয়তো অনেকেই ইতিমধ্যে এই কথাগুলো শুনেছো বা অনেকে হয়তো দেখেছো, বাট অনেকের আবার নলেজে নেই, তাই বলতে হচ্ছে। তোমরা জানো আমরা ম্যাথমেটিক্সের যে সিলেবাসটা, এই সিলেবাসের মধ্যে 2টা গ্রুপ আছে এবং এই 2টা গ্রুপের মধ্য থেকে আমাদের এই ক্লাসটা যে পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবে, সে পরীক্ষাটা বোর্ডের পরীক্ষা হতে পারে, কলেজের পরীক্ষা হতে পারে, যে পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতে যাও না কেন, এখানে আমাদের 2টা গ্রুপ থাকবে এবং তোমাদের এই গ্রুপগুলো একটু আমি আলোচনা করি। এই 2টা গ্রুপের মধ্যে একটা গ্রুপ বলি আমরা এ গ্রুপ, মনে করো, আর একটা বি গ্রুপ। তাহলে এই এ গ্রুপের মধ্যে যে বিষয়গুলো বা যে চ্যাপ্টারগুলো তোমাদের থাকে সেটা হলো বীজগণিত অংশ, ঠিক আছে, অ্যালজাবরা অ্যান্ড প্লাস জিওমেট্রি। আমাদের এই জ্যামিতির মধ্যে আমাদের 2টা অংশ, আমি সংক্ষেপে তোমাদেরকে, যেহেতু টাইমটা এখানে নষ্ট করব না, তাই সংক্ষেপে আমি বলবো যে এই গ্রুপের মধ্য থেকে যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে অ্যালজাবরা এবং জিওমেট্রির মধ্যে থাকে, 1 নাম্বার যে সৃজনশীল কোশ্চেনটা হয় সেটা হলো 1.1 প্লাস 1.2। দ্যাট ইজ ইতিমধ্যে তোমরা যে চ্যাপ্টারটা শেষ করেছো, অর্থাৎ এটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। এটা হচ্ছে আমাদের এ গ্রুপের একটা অংশ। এরপরে এই গ্রুপের সেকেন্ড যে কোশ্চেনটা তোমাদের থাকে সেটা হলো 5.1 প্লাস 5.2, দ্যাট ইজ পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। যে চ্যাপ্টারটা আমরা আজকে শুরু করব, এটা তোমাদের এই গ্রুপের সেকেন্ড কোশ্চেনের অপশন। এই গ্রুপের 3 নাম্বার যে কোশ্চেনটা থাকবে, সেই কোশ্চেনটা হলো 3.1 থেকে 3.7, দ্যাট ইজ স্ট্রেট লাইন, সরল রেখা। এই 3.1 থেকে 3.7 এইটার থেকে একটা সৃজনশীল কোশ্চেন হবে, এখান থেকে একটা সৃজনশীল কোশ্চেন, এইটার থেকে আরেকটা সৃজনশীল কোশ্চেন হবে, এটার থেকে আরেকটা হবে। আর 4 নাম্বারে তোমাদের যেটা থাকবে সেটা হলো সার্কেল, 4.1 থেকে 4.2, দ্যাট ইজ এখান থেকে আরেকটা সৃজনশীল কোশ্চেন হবে। প্রিয় শিক্ষার্থী, এই গ্রুপ থেকে 4টা কোশ্চেনের নমুনা এরকমই থাকে। আমরা যখন বি গ্রুপের কথা বলবো, এই বি গ্রুপের মধ্যে তোমাদের ত্রিকোণমিতি অ্যান্ড ক্যালকুলাস, এখানে চ্যাপ্টার হচ্ছে 6.1 থেকে 6.3, এখান থেকে একটা সৃজনশীল কোশ্চেন পাবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় কোশ্চেনটা তোমাদের থাকবে 7.1 থেকে 7.7, দ্যাট ইজ ত্রিকোণমিতির আরেকটা অধ্যায়, যেখান থেকে তোমরা আরেকটা সৃজনশীল কোশ্চেন পাবে। 3 নাম্বার যে কোশ্চেনটা থাকবে সেটা তোমাদের 9.1 থেকে 9.9, দ্যাট ইজ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে তোমাদের 3 নাম্বার কোশ্চেনটা বি গ্রুপের হবে। এরপরে তোমাদের আর একটা কোশ্চেন হবে 10.1 থেকে 10.7, অর্থাৎ দ্যাট ইজ ইন্টিগ্রাল ক্যালকুলাস। এইটা হচ্ছে মোটামুটি তোমাদের নমুনা। এর বাইরে তোমাদের আর 2টা চ্যাপ্টার থেকে যাচ্ছে, সেই 2টা চ্যাপ্টার হচ্ছে, একটা হচ্ছে এক্সারসাইজ 2, দ্যাট ইজ ভেক্টর,
অ্যান্ড এক্সারসাইজ 8 যেটা হচ্ছে ফাংশন। সো এই দুইটা চ্যাপ্টারের বৈশিষ্ট্য হচ্ছে এই ফাংশনটা এই গ্রুপের যে কোনো একটা হয় 1 নম্বর কোশ্চেন অথবা 2 নম্বর কোশ্চেনের সাথে মিক্সড হওয়ার সুযোগ থাকে, আর ভেক্টরটা 3 এবং 4-এর মধ্যে কোথাও একটা জায়গায় মিক্সড হতে পারে। বাট মোটামুটি অ্যাজ ইউজুয়ালি এরকম কোশ্চেনের নমুনা থাকবে। তা প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের বোর্ডের পরীক্ষা বা কলেজের পরীক্ষা বা আমরা যে পরীক্ষাগুলো আপাতত ফার্স্ট অংশগ্রহণ করতে হবে সেই পরীক্ষাগুলোর নমুনা দেখালাম। এবং এই চ্যাপ্টারগুলোর থেকে তোমাদের সৃজনশীল এই গ্রুপ থেকে 4টা, এই গ্রুপ থেকে 4টা, এই 8টা কোশ্চেনের মধ্যে থেকে তোমরা 2টা কোশ্চেন এ গ্রুপ থেকে মাস্ট অ্যান্সার করতে হবে, বি গ্রুপ থেকে 2টা অ্যান্সার করতে হবে। তাহলে 2টা 4টা অ্যান্সার করার পরে এই যে কোনো একটা গ্রুপ থেকে তোমরা 3 নম্বর কোশ্চেনটা অ্যান্সার মানে 5 নম্বর কোশ্চেনটা অ্যান্সার করতে পারবে। তো এই 5 নম্বর কোশ্চেন অ্যান্সার করলে তোমাকে মোট 5টা কোশ্চেনের মার্কস হলো 5 × 10, দ্যাট ইজ 50। এটা হলো সৃজনশীল কোশ্চেন বা সিকিউ যেটাকে আমরা বলি। প্রিয় শিক্ষার্থী, এর বাইরে একটা এমসিকিউ তোমাদের অ্যান্সার করতে হবে, সেটা হলো 25 × 1, দ্যাট ইজ 25। অ্যান্ড প্র্যাকটিক্যাল তোমাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, সেখানে 25, দ্যাট ইজ 25। ইট ইজ আওয়ার 100 মার্কস ফুল। প্রিয় শিক্ষার্থীরা, তা আমরা যেটা বলেছিলাম তোমাদের এই হচ্ছে আমাদের সিলেবাসের প্রেজেন্ট সিচুয়েশন। তাহলে এখন এই সিলেবাসটা দেখানোর কারণটা হচ্ছে আমরা যে চ্যাপ্টারগুলো পড়ব সেটা সম্পর্কে আমাকে জানতে হবে যে আমি আসলে যে চ্যাপ্টারটা পড়তেছি এখানে আমার কী বেনিফিট আছে। কারণ যখন আমরা বেনিফিট খুঁজবো বা বেনিফিট খুঁজে পাবো তখন কিন্তু সেই জিনিসটা পড়ার প্রতি আকর্ষণটা বাড়বে। সো তোমরা ইতিমধ্যে যে চ্যাপ্টারটা করে ফেলছো সেখান থেকে তোমরা একটা সৃজনশীল কোশ্চেন শিখে ফেলছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা হচ্ছে সেকেন্ড কোশ্চেন, দ্যাট ইজ 5.1 অ্যান্ড 5.2। এখানে দুটা চ্যাপ্টার, একটা হচ্ছে পারমুটেশন, একটা হচ্ছে কম্বিনেশন। 5.1 মানে হচ্ছে পারমুটেশন অ্যান্ড 5.2 ইজ কম্বিনেশন। এখান থেকে একটা ফুল সৃজনশীল কোশ্চেন হবে। আমরা এখনকার আলোচনা বা এই চ্যাপ্টার হচ্ছে দিস সেকেন্ড সৃজনশীল কোশ্চেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটু তোমাদের সামনে এই চ্যাপ্টারগুলো নিয়ে আসার কারণ হচ্ছে আমরা যারা ম্যাথ পড়তেছি বা যারা পড়াচ্ছি প্রত্যেকেই জানি যে আমাদের এই চ্যাপ্টারগুলো শিখতে হবে। এবং প্রথম ক্লাস হিসেবে বলে রাখা দরকার যে সৃজনশীল পদ্ধতিতে তুমি একটা চ্যাপ্টারও নেই যেখানে তুমি টাচ করতে চাচ্ছ না বা টাচ করবে না, এরকম কোনো চ্যাপ্টার ভিতরে নেই। আমাকে শুরু থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারকে আমাকে টাচ করতে হবে এবং নলেজ অর্জন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, কেন করতে হবে? আমরা যদি এই চ্যাপ্টারগুলো কোনোটা ফাঁকি থাকে, দেখো তোমাকে সৃজনশীল পদ্ধতির নিয়মটা হচ্ছে যে যদি কোনো চ্যাপ্টার থেকে যে নলেজটা সৃজনশীল কোশ্চেনে অন্তর্ভুক্ত হবে আর ওই চ্যাপ্টারের অ্যানাদার যদি কোনো নলেজ থেকে যায় সৃজনশীল কোশ্চেনে না থাকে, সে এমসিকিউর মধ্যে চলে যাবে। সো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে যত শিখন ফল আছে বা আমরা যেটা নলেজ বলি এটা অর্জন করতে হবে এই কারণে যে হয় আমি ওই চ্যাপ্টারের সিকিউর মধ্যে ওই নলেজটা কাজে লাগাবো অথবা এমসিকিউর মধ্যে কাজে লাগাবো। সেকেন্ড অপশন, আমরা জানি তোমরা যে এখন যে ক্লাসটা করতেছো বা ক্লাসটা শেষ করে বোর্ডের পরীক্ষা দেবে ইনশাল্লাহ, শেষ করে ইন্টারমিডিয়েট পাস করবে, পাস করার পরে তোমাদের লাইফে কিন্তু আর একটা নতুন অধ্যায় বা নতুন একটা অংশ শুরু হবে। যে নতুন যে লাইফটা শুরু হবে সেই লাইফের অংশটা কিন্তু এই বর্তমান পরীক্ষার থেকে একটু ভিন্ন। তোমরা নিজেরাও চিন্তা করে দেখো। প্রিয় শিক্ষার্থী, সেই ভর্তি পরীক্ষার অবস্থাটা হচ্ছে এরকম যেখানে খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বা খুবই সামান্য বিবেচনায় নেওয়া হবে, অর্থাৎ পয়েন্ট সামথিংয়ের জন্য তুমি অনেক পিছিয়ে যাবা। সো আমাকে কোনো চ্যাপ্টার থেকে যখন পরীক্ষায় অ্যান্সার করতে গেলে তোমার নলেজের বাইরে যদি চলে যায় তাহলে তুমি ওইটা অ্যান্সার করতে না পারলে তুমি পিছিয়ে যাবা। সেই ক্ষেত্রে ম্যাথমেটিক্স থেকে অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টারের নলেজ অর্জন করতে হবে যেন আমরা ভর্তি পরীক্ষা ভালো প্রিপারেশন নিতে পারি। প্রিয় শিক্ষার্থী, আরেকটা জিনিস মাথায় রাখবো, সেটা হলো আমরা যে এখন ক্লাসগুলো করতেছি বা বোর্ডের পরীক্ষা দিব, কলেজের পরীক্ষা দিব, এখন যে পরিমাণ সময় আমাদের হাতে থাকবে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে ভর্তি পরীক্ষার জন্য আমাদের হাতে ওই পরিমাণ সময় একেবারেই হাতে গোনা কিছুদিন। যদি আমরা এখন যখন শিখতেছি এই শেখার সাথে সাথে যদি ভর্তি পরীক্ষার প্রিপারেশন সংক্রান্ত নলেজ অর্জন করতে না পারি তাহলে আমরা এই পরীক্ষার শেষে খুব কম সময়ে ওই নলেজটা অর্জন করা আমাদের জন্য সো টাফ হয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই জন্য এটুকু মাথায় রাখবো যে আমাদেরকে এখন কলেজের পরীক্ষা, বোর্ডের পরীক্ষা এই সংক্রান্ত যত কোশ্চেন থাকবে সেগুলোও শিখতে হবে। একই সাথে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা ভর্তি পরীক্ষা সংক্রান্ত যত নলেজ আছে সেটা অর্জন করব ইনশাল্লাহ। এরপরে আমরা কি হবে, আমরা যখন পরীক্ষা শেষ করে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করব তখন কিন্তু একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে কষ্ট হবে না।
প্রিয় শিক্ষার্থী আরেকটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, দেখো তুমি এই যে চ্যাপ্টারগুলো আমরা লিখেছি তোমার বইয়ের ভিতরে এই চ্যাপ্টারগুলো আছে। এখন তুমি দেখো টোটাল গুণে এখানে 41 নাম্বার চ্যাপ্টার তুমি এখানে পাচ্ছ। সো এতগুলো চ্যাপ্টার যখন তুমি পাবে এই চ্যাপ্টারগুলো তোমাকে কিন্তু শিখতে হবে। তা হাতে যে পরিমাণ সময় আছে তুমি হিসাব করে দেখো, এই 40, 41, 42টা চ্যাপ্টার যদি আমাকে শিখতে হয় তাহলে এই সময়টুকু কতটা গুরুত্বের সহিত কাজে লাগাতে হবে। তো আমি আজকে আর তোমাদের সাথে কথা বাড়াবো না, এখন আমার মূল আলোচনায় চলে যাই। আমাদের চ্যাপ্টার হচ্ছে 5.1 and 2, দিস ইজ দ্য পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। প্রিয় শিক্ষার্থী এখানে দুইটা চ্যাপ্টার, 5.1 দ্বারা পারমুটেশন, 5.2 কম্বিনেশন। তা আমাদের যে সিস্টেমটা আমরা ম্যাথমেটিক্স যেভাবে তোমাদেরকে শিখাবো বা যেভাবে পড়াচ্ছি বা বাকি চ্যাপ্টারগুলো যেভাবে পড়ানো হবে, এই দুইটা চ্যাপ্টার আমরা দুইজন শিক্ষক তোমাদেরকে শুরু করবো ইনশাল্লাহ। যেমন 5.1 বিন্যাস আমি শুরু করেছি, আমি নজরুল ইসলাম, এবং 5.2 তোমাদের এই চ্যাপ্টারটা তোমাদের একজন সিনিয়র শিক্ষক রেদওয়ান স্যার উনি শুরু করবেন। আমরা দুজনকে এটা করাবো। আমরা যে এই চ্যাপ্টারগুলোতে তোমাদের যে জিনিস করাবো সেটা নিয়ে একটু কথা বলি। এবার বাকিটা মুছে ফেললাম। তোমরা এই 5.1 and 2 এর মধ্য থেকে শুরু করে টোটাল চ্যাপ্টারগুলো থেকে আমরা যেগুলো শিখবো সেইগুলো নিয়ে একটু কথা বলবো এখন। লেখাটা একটু সময় লাগছে। আচ্ছা, তা আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে 5.1 and 5.2, দ্যাট ইজ পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। তো পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন বিষয়টা কি একটু এই বিষয়ে কথা বলবো। দিস ইজ চ্যাপ্টার 5.1 এর পারমুটেশন। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 5 এর মধ্যে এক্সারসাইজে যেটা পাবা তোমাদের বইয়ের কাছে 5.1, যেটা এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের পারমুটেশন, অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে কম্বিনেশন। সো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পারমুটেশন কী জিনিস, কম্বিনেশন কী জিনিস এটা নিয়ে একটু কথা বলবো। হোয়াট ইজ পারমুটেশন? পারমুটেশনের কথা বলতে গেলে তোমাদের একটু মনে রাখতে হবে বা বলতে হবে যে আমরা এই বিচিত্র এই পৃথিবীতে বিচিত্র মানুষ সহ বিচিত্র প্রাণীকুলের বসবাস। যেমন এখানে যত প্রাণীকুল বসবাস করে প্রত্যেকটা প্রাণীকুলের একটা নিজস্ব নেচার আছে, একটা বৈশিষ্ট্য আছে। কি নেচার আছে? তুমি মনে করো যে প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী তার বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে সে নিজে হয় সাজতে চায় অথবা সে অন্যকে সাজাতে চায়। এই নিজে সাজতে চায় অথবা অন্যকে সে সাজাতে চাচ্ছে, এই যে একটা নেচার, এই নেচারের থেকেই আমাদের এই বিন্যাস বা পারমুটেশন শব্দটির আবির্ভাব বা বিন্যাসের উৎপত্তি। প্রাণীকুলের সকল প্রাণীকুল নিজে সাজতে চায়। যেমন কীরকম, তুমি মনে করো আমরা সবাই চিড়িয়াখানায় যাই, তোমরা চিড়িয়াখানায় দেখেছো ময়ূর থাকে। একটা ময়ূর সে নির্দিষ্ট সময় সে প্যাগাম নেয়, তার মানে কি সে ওই সময়টা সে নিজেকে সাজায় দেখাতে চাচ্ছে। তুমি মনে করো আমরা বসন্তকালে কৃষ্ণচূড়া গাছে দেখা যাচ্ছে ন্যাচারাল বিভিন্ন রকমের লাল ফুলে ফুলন্ত হয়ে যায়, গাছটা দেখতে অনেক সুন্দর লাগে, তার মানে কি সে কিন্তু এই ফুলটা দ্বারা সে নিজেকে সাজাচ্ছে। তুমি মনে করো ঢাকা কলেজে একজন স্টুডেন্ট, তুমি যখন কলেজে আসবে ইনশাল্লাহ তখন তুমি ন্যাচারালি সুন্দর গেট আপ নিয়ে চুলটা ঠিক করে ওয়েল ড্রেস নিয়ে ব্যাগটা সুন্দর করে আমরা সুন্দর নিজেকে সাজায় কলেজে আসার চেষ্টা করব বা আসবো। এর কারণটা কি? তার মানে সেখানেও কিন্তু নিজের একটা নেচার আছে যে আমি নিজেকে সাজাতে চাচ্ছি। তাই প্রত্যেকটা প্রাণীকুল তার বৈশিষ্ট্য হচ্ছে সে নিজে সাজতে চায় বা অন্যকে সে সাজাতে চায়। তো নিজে যে সাজতে চায় বা অন্যকে সাজাতে চায়, এই যে নেচার, এই নেচার থেকেই আমাদের এই বিন্যাস শব্দটার উৎপত্তি। তা আমরা এই বিন্যাস বা পারমুটেশনের প্রথম যেটা বিন্যাসের ফার্স্ট কথা হচ্ছে পারমুটেশন। এখন এই প্রত্যেকটা প্রাণীকুল যে নিজের সাজতে চায় বা সাজাতে চায়, সেখান থেকে পারমুটেশন বিন্যাসের উৎপত্তি। এখন এই বিন্যাসের উৎপত্তি যদি পারমুটেশন ইংলিশে প্রকাশ করা হয়, এই জন্য এই শব্দটাকে লেখা হয় NPR দ্বারা। অর্থাৎ যদি আমরা পারমুটেশন বা বিন্যাসের সংজ্ঞা বলতে যাই, পারমুটেশন বা বিন্যাসের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে n সংখ্যক ভিন্ন ভিন্ন এলিমেন্টস থাকতে পারে অথবা এক জাতীয় এলিমেন্টসও থাকতে পারে, বা একটা নির্দিষ্ট সংখ্যক এলিমেন্টস থাকবে যে এলিমেন্টসগুলো থেকে আমরা সবগুলো এলিমেন্টসকে নিব।
অথবা সেখান থেকে কয়েকটিকে নিব, নিয়ে যত রকমের সাজানো যায়। ওই যে আমরা প্রথমে বলেছি সাজানো পদ্ধতি থেকে বিন্যাসের আবির্ভাব। তা আমরা বলতে চাচ্ছিলাম যে n সংখ্যক এলিমেন্টস থাকবে, সেই n সংখ্যক এলিমেন্টস থেকে বা কয়েকটি এলিমেন্টস থাকবে, সেই কয়েকটি এলিমেন্টস থেকে আমরা সবগুলো এলিমেন্টসকে নিব, অথবা সেখান থেকে নির্দিষ্ট সংখ্যক এলিমেন্টসকে নিব, নিয়ে যত রকমের সাজানো যাবে সেই সাজানোর পদ্ধতির নাম হচ্ছে পারমুটেশন। আমরা সংক্ষেপে আগে বললি, তারপর আমরা ব্যাখ্যায় যাব। দেন আমাদের সেকেন্ড চ্যাপ্টার একই সাথে নাম হচ্ছে কম্বিনেশন। তাহলে একটা সংখ্যা শিখলে আরেকটা সংখ্যাটাও জানতে হবে। কম্বিনেশন মিনিংটা কি? এখানেও ঠিক সেম ঘটনা, n সংখ্যক এলিমেন্টস থাকবে, n সংখ্যক এলিমেন্টস থেকে সবগুলো এলিমেন্টসকে নিব, অথবা নির্দিষ্ট সংখ্যক একটা এলিমেন্টসকে নিব, নিয়ে যত রকমের দল গঠন করা যায়। ইটস ভেরি সিম্পল। বিন্যাসের ক্ষেত্রে বলেছি যত রকমের সাজানো যায়, অ্যারেঞ্জমেন্ট, যত টাইপের অ্যারেঞ্জমেন্ট করা যাবে, সাজানো যাবে, দিস ইজ দ্য পারমুটেশন। আর কম্বিনেশন মিনিংটা হচ্ছে n সংখ্যক এলিমেন্টস থাকবে, n সংখ্যক এলিমেন্টস থেকে r সংখ্যক এলিমেন্টসকে আমরা নিব, নিয়ে যত রকমের বাছাই করা যাবে বা দল গঠন করা যাবে বা সিলেকশন করা যাবে বা সাবসেট করা যাবে। বিন্যাসে মানে যত রকমের সাজানো যাবে, সমাবেশের মধ্যে যত রকমের দল গঠন করা যাবে, এই দল গঠন করার প্রক্রিয়ার নাম হচ্ছে কম্বিনেশন বা সমাবেশ। পারমুটেশনের প্রথম অক্ষরটা পি, এই জন্য আমরা এটাকে প্রকাশ করি NPR দ্বারা। কম্বিনেশনের প্রথম অক্ষরটা সি, এই জন্য আমরা এখানে প্রকাশ করব NCR দ্বারা। তাহলে এই যে পারমুটেশন NPR, তার মানে কি বলেছি আমরা? n সংখ্যক ডিফারেন্স এলিমেন্টস থাকবে বা একই জাতীয় এলিমেন্টস থাকবে, সেখান থেকে আমরা r সংখ্যক এলিমেন্টসকে নিব, নিয়ে যত রকমের সাজাবো। তো এই সাজানোর জন্য এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে আমরা প্রকাশ করি ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এখন যখন বলা হয়েছে হোয়ার n ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু r, আর কম্বিনেশনের ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, হোয়ার n ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু r। প্রিয় শিক্ষার্থী, আমরা দুইটা ফর্মুলা তোমাদের এখানে লিখেছি, একটা হচ্ছে বিন্যাসের ক্ষেত্রে, একটা হচ্ছে কম্বিনেশনের ক্ষেত্রে। বিন্যাসের ক্ষেত্রে যখন আমরা দেখব, বিন্যাসের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা কি? NPR এর বৈশিষ্ট্য হচ্ছে n সংখ্যক ডিফারেন্স এলিমেন্টস থাকবে, r সংখ্যক এলিমেন্টসকে নিব। n সংখ্যক ভিন্ন ভিন্ন এলিমেন্টস থাকবে, সেখান থেকে যে r সংখ্যক এলিমেন্টসকে নেওয়া হয়, এই r সংখ্যক এলিমেন্টসকে নিয়ে যত রকমের অ্যারেঞ্জমেন্ট করা যাবে, সেই অ্যারেঞ্জমেন্ট প্রকাশ করার প্রক্রিয়া হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। প্রিয় শিক্ষার্থীরা, NPR, এখানে ফ্যাক্টোরিয়াল n, এখন এই ফ্যাক্টোরিয়াল কথাটা আমরা এভাবে লিখতে পারি, অথবা n লিখে একটা বিস্ময় চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, যেখানে n ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু r। এটা হচ্ছে আমাদের ন্যাচারাল ফর্মুলা। আমরা এই ফর্মুলাটা কিভাবে আসছে সেটা নিয়েও কথা বলবো, কিন্তু তার আগে NPR শব্দের অর্থ হচ্ছে n সংখ্যক এলিমেন্টস। তার মানে কি? মনে করো আমাদের কাছে তিনটা বস্তু আছে, একটা A, একটা B, একটা C। যদি এই তিনটা এলিমেন্টস থাকে, তাহলে n এর মানটা হচ্ছে 3। যদি এই তিনটা এলিমেন্টস থেকে r সংখ্যক এলিমেন্টস নেই, তার মানে কি আমাদের তিনটা বস্তু আছে, এই তিনটা বস্তু থেকে যদি আমি চাই সবগুলোকে নিয়ে সাজাতে পারি, অথবা তিনটা বস্তু আছে যেহেতু ABC, এই তিনটা বস্তু থেকে চাইলে আমরা দুটা করে নিয়েও সাজাতে পারি। তিনটা বস্তু আছে, চাইলে আমরা তিনটা থেকে একটা করে বস্তু নিয়েও সাজাতে পারি। তো যত রকমের সাজানো যাবে, এই সাজানোর পদ্ধতি ছিল বিন্যাস। তা আমরা যে ফর্মুলাটা লিখলাম NPR, এর মিনিংটা কি? আমি যেহেতু তোমাকে এক্সাম্পলের জন্য ABC তিনটা ডিফারেন্স এলিমেন্টস নিয়েছি, সো n এর মান হবে 3। এখন আমি এই তিনটা বস্তু থেকে ফার্স্টে চাচ্ছি দুইটা বস্তুকে নিয়ে আমি সাজাবো। তার মানে কীরকম? 3P and 2। তিনটা বস্তু থেকে দুইটা বস্তু নিব, তার মানে ABC হচ্ছে তিনটা বস্তু, n এর মান 3। আর এই যে r ছিল আমাদের কাছে, r শব্দের অর্থ এখান থেকে চাচ্ছি দুইটা করে বস্তু নিব, নিয়ে বিন্যাস করবো বা সাজাবো। তা আমরা যদি ওই সূত্রে বসাই দেই, তাহলে সূত্রে বসালে কি হবে? ফার্স্টে ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই নিচে হবে ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 2। সো ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 6, আর 3 মাইনাস 2 বলতে 1, দ্যাট ইজ 6। তার মানে তিনটা ডিফারেন্স এলিমেন্টস থাকবে আমাদের কাছে, তিনটা থেকে দুইটা করে বস্তু নিব, দুটো করে বস্তু নিলে যত রকমের অ্যারেঞ্জমেন্ট করা যাবে, কত প্রকার অ্যারেঞ্জমেন্ট করা যাবে বা সাজানো যাবে? নাম্বার অফ 6। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই যে 6 প্রকার সাজালাম, এখানে একটু কথা তোমাদের মনে করাই দেওয়া দরকার। সেটা হচ্ছে এই যে ফ্যাক্টোরিয়াল কথাটা লিখেছি, তোমরা ফ্যাক্টোরিয়ালের সাথে আগেই পরিচয় আছো। যেমন ফ্যাক্টোরিয়াল 5, এই কথার মিনিংটা কি? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, দ্যাট ইজ 120।
মনে করো ফ্যাক্টরিয়াল 4, এই কথার মানে কি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ 24। অর্থাৎ কোনো সংখ্যার উপর যদি ফ্যাক্টরিয়াল থাকে ওই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ করলে যে নাম্বারটা আমরা পাবো, দিস ইজ দ্য ভ্যালু অফ ফ্যাক্টরিয়াল। এই ফ্যাক্টরিয়ালকে তোমরা এভাবে প্রকাশ করতে পারবে অথবা এইভাবে প্রকাশ করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি আলোচনায় ছিলাম? আমরা বিন্যাসের সংজ্ঞাটা বুঝবো। বিন্যাসের সংজ্ঞা দেওয়ার জন্য আমরা কি বলেছিলাম? n সংখ্যক ডিফারেন্স এলিমেন্টস থাকবে, সেখান থেকে r সংখ্যক ডিফারেন্স এলিমেন্টস নিব, নিয়ে যত রকমের অ্যারেঞ্জমেন্ট করতে পারবো, এই অ্যারেঞ্জমেন্ট করার প্রক্রিয়ার নাম হচ্ছে বিন্যাস। আমরা একটা এক্সাম্পল রেডি করতেছিলাম, এ বি সি আমার 3টা ডিফারেন্স এলিমেন্টস আছে। সো এই 3টা ডিফারেন্স এলিমেন্টস থেকে n এর মান বলেছি 3। এই 3টা এলিমেন্টস থেকে আমি 2টা করে এলিমেন্টস নিব, তার মানে r এর মানটা আপাতত আমি 2 কাউন্ট করলাম। 2টা করে এলিমেন্টস নিয়ে যদি আমরা অ্যারেঞ্জমেন্ট করি বা বিন্যাস করি, তাহলে এই ফর্মুলায় বসায় দিলে 6 টাইম হয়, অর্থাৎ 6 বার বিন্যাস করতে পারবো। তাহলে এই 2টা বস্তু হইতে যদি আমার কাছে 3টা বস্তু থেকে যদি আমরা 2টা করে বস্তু নেই, তাহলে 2টা করে বস্তু নিলে মোট 6 প্রকার সাজানো যাবে। এখন এই 6 প্রকার সাজানোর পদ্ধতিটা কি? এখন এই 6 প্রকার কেমনে হবে সেটা আমরা দেখব। মনে করো তোমার কাছে 2টা বস্তু নিতে বলা হয়েছে, এ অ্যান্ড বি একটা বস্তু নিলাম, বি অ্যান্ড সি আর একটা নিলাম, সি অ্যান্ড এ আর এক প্রকার সাজালাম। দেন কি লিখলাম? বি এবং এ, দেন সি অ্যান্ড বি অ্যান্ড এ অ্যান্ড সি। প্রিয় শিক্ষার্থী, আমরা 3টা ডিফারেন্স এলিমেন্টস আছে এ বি সি। আমি বলেছি আমার n এর মান হচ্ছে 3, 3টা এলিমেন্টস, এই কারণে আমরা সেই 3টা এলিমেন্টস থেকে প্রতিবার 2টা করে এলিমেন্টস নিব, নিয়ে যদি আমরা অ্যারেঞ্জমেন্ট করি, দ্যাট ইজ সাজাই, তাহলে সাজালে আমরা কী প্রকার সাজাতে পারলাম? ফার্স্টে এ অ্যান্ড বি, এ কে আগে দিলাম, বি কে পরে দিলাম, দেন বি আগে দিলাম, সি কে পরে দিলাম, এরকম। এরপরে এইটা লেখার পরে আমি এখানে কি লিখছি? বি অ্যান্ড এ। এই বি অ্যান্ড এ শব্দের অর্থ কি? এ আগে ছিল, বি পরে ছিল, একরকম অ্যারেঞ্জমেন্ট। আর বি অ্যান্ড এ শব্দের অর্থ কি? বি আগে আছে, এ পরে আছে, আর একরকম অ্যারেঞ্জমেন্ট। তো এরকম যত রকম ঘুরায় ঘুরায় বসানো যাবে বা সাজানো যাবে, দিস ইজ বিন্যাস বা পারমুটেশন। প্রিয় শিক্ষার্থী, আমরা এটা তোমাদের এক্সাম্পল দেওয়ার জন্য আমি তোমাদের জন্য 3টা জিনিস নিয়ে এসেছি। মনে করো একটা ডায়েরি অরেঞ্জ কালার, আর একটা খাতা নিয়ে আসলাম ব্লু, আর একটা বই ছোটো বাচ্চাদের। প্রিয় শিক্ষার্থী, এই 3টা বইয়ের নাম দিলে আমরা এ বি সি। সো এই 3টা বই যদি এবিসি থাকে, এই 3টা বই থেকে আমি অ্যারেঞ্জমেন্ট করব বা সাজাবো, কয়টা করে? নিয়ে 2টা। আমি চাইলে এই যে অরেঞ্জটা এবং ব্লুটা, এই 2টাকে একবার নিতে পারি। আমি চাইলে এই অরেঞ্জ এবং এই ডায়েরিটা একবারে নিতে পারি। তা মনে করো এই 2টা নিলাম আমি, অর্থাৎ এ অ্যান্ড বি। তা 2 প্রকার প্রতিবারে নিব, অর্থাৎ অরেঞ্জ কালারের বইটা নিচে আছে, বাচ্চাদের ছোট বই এই বইটা উপরে আছে। তোমরা 2টা বই দেখতেছো, একটা এ একটা বি। এখন এ আগে আছে, বি পরে আছে, দিস ইজ একরকম অ্যারেঞ্জমেন্ট বা সাজানো ব্যবস্থা। এখন যদি আমি ডায়েরিটাকে উপরে উঠাই দিই, বাচ্চার বইটাকে নিচে দেই, তাহলে এই যে সাজানো ব্যবস্থা হলো, তা প্রথম ছিল এ, অর্থাৎ ডায়েরিটা নিচে ছিল, এই বইটা উপরে ছিল। যখন আমি ঘুরাই দেব, তার মানে কি দাঁড়াবে? বইটা নিচে যাবে, অর্থাৎ বিটা নিচে গেল, এটা উপরে উঠলো। তো এরকম আমি যত রকমের ঘুরায় ঘুরায় বসাতে পারবো, ঘুরায় ঘুরায় সাজাতে পারবো, দিস ইজ দ্য পারমুটেশন। এরকম সাজানো ব্যবস্থা হচ্ছে আমাদের বিন্যাস বা সাজানো, দ্যাটস পারমুটেশন। এখন তাহলে এখানে আমরা কি এক্সাম্পলটা দিয়েছিলাম? 3টা বস্তু থেকে 2টা করে বস্তু নিব, নিয়ে যত রকমের সাজাতে পারবো, সাজানো ব্যবস্থা বিন্যাস। আমরা আরও একটা এক্সাম্পল দেই। মনে করো তোমাদের কাছে 3টা বস্তু আছে, একটা এ, একটা বি, একটা সি। সেখান থেকে আমি 3টা থেকে 3টা করে বস্তু নিব। 3টা আছে, আমি 3টা থেকে 3টেই নেব। 3টা থেকে যদি 3টা নাও, তার মানে 3p and 3। তো 3টা থেকে 3টা বস্তু যদি আমরা যাই, তার মানে সূত্রটা কি হবে? ফ্যাক্টরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 3, দ্যাটস ইকুয়ালস টু উপরে 6 ফ্যাক্টরিয়াল 0 মান 1। কীভাবে আসে আমরা পরে দেখাবো ইনশাল্লাহ। তার মানে আমাদের কাছে 3টা ভিন্ন ভিন্ন বস্তু আছে। এই 3টা ভিন্ন ভিন্ন বস্তু হইতে আমরা প্রতিবারে 3টা বস্তুই নিব। কারণ তোমাদেরকে যখন আমি ডেফিনেশনটা বলেছিলাম, তখন বলেছিলাম n সংখ্যক ভিন্ন ভিন্ন উপাদান হইতে সবগুলোকেই নিতে পারবো, অথবা সেখানে নির্দিষ্ট সংখ্যক নিতে পারবো। তার মানে কি, আমার n এর মান ছিল 3টা। এই 3টা হওয়ার কারণে আমি 3টার থেকে 3টাকেই নিতে পারবো একবার ইচ্ছা করলে, 3টা থেকে চাইলে আমি 2টাকেও নিতে পারবো। কিন্তু 3টা থেকে চাইলে আমি 4টা বস্তু নেওয়ার সুযোগ নাই। এই কারণে আমরা যে ফর্মুলাটা লিখেছি দেখো, হোয়ার n ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু r বলেছি। অর্থাৎ তোমার বস্তু যদি n এর মান 3টা হয়, তুমি r এর মান কখনো 4 করতে পারবে না। কারণ হচ্ছে বস্তু যেহেতু 3টা, আমি চাইলে 3টা থেকে 3টাই নিতে পারবো। আর যদি 3টা থেকে 3টা না হয়,
তিনটা থেকে চাইলে আমরা দুইটাকেও নিতে পারবো, কিন্তু তিনটা থেকে কখনো আমরা চারটা নেওয়ার সুযোগ নাই। এই জন্য এন এর মানটা কখনো আর এর মানের থেকে বড় হবে না। তাহলে এবিসি যখন বস্তু হচ্ছে এবিসি তিনটা বস্তু আছে, আমার এর মান 3, এই তিনটা বস্তু থেকে আমি তিনটা করে নিব, নিলে আমি 6 প্রকার অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। তার মানে এই অ্যারেঞ্জমেন্টটা কারা, যেমন ফার্স্টে একটা এ বি অ্যান্ড সি একটা অ্যারেঞ্জমেন্ট, দেন কি লিখতে পারি আমরা, এ লিখলাম, সি অ্যান্ড বি আর একটা অ্যারেঞ্জমেন্ট, দেন সিটা আগে দিলাম বা বি আগে দিলাম, বি যদি আগে দাও এ অ্যান্ড সি আর একটা অ্যারেঞ্জমেন্ট, অ্যান্ড বিটা ঠিক আছে সি অ্যান্ড এ আর একটা অ্যারেঞ্জমেন্ট, দেন সি আগে দিলাম এ বি সি একটা অ্যারেঞ্জমেন্ট, সি আগে দিচ্ছ বি অ্যান্ড এ আর একটা অ্যারেঞ্জমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা এ বি সি যখন তিনটা বস্তু থাকবে, তিনটা বস্তু যদি থাকে আমার এন এর মান হলো 3। সো যখন তিনটা বস্তু আছে, তিনটা বস্তু থেকে আমি তিনটা বস্তুকেই নিব। তিনটা থেকে যদি আমি তিনটা বস্তুকে নিতে চাই, তাহলে এই তিনটা থেকে তিনটা নিয়ে যদি আমি অ্যারেঞ্জমেন্ট করি, তাহলে 6 টাইম বা 6 বার অ্যারেঞ্জমেন্ট করার সুযোগ পাবো। এখন যদি 6 বার অ্যারেঞ্জমেন্ট করার সুযোগ পাই, তাহলে সেই 6 বারের বৈশিষ্ট্য কি, ফার্স্ট আমি লিখলাম এবিসি, দেন এ সি বি। এই কথাটা আমি একটা এক্সাম্পল দিলে, প্রিয় শিক্ষার্থী তোমাদের একটু বোঝার সুবিধার জন্য আমি তিনটা ডায়েরি বা তিনটা খাতা নিয়ে আসছি ছোট ছোট, যেটা দ্বারা আমরা বলবো একটা নাম হচ্ছে এ, দিস ইজ বি, দিস ইজ সি। তাহলে এখন এ বি সি তিনটা বস্তু ফার্স্টে লিখছো, অ্যারেঞ্জমেন্ট মানে কি এ বি সি, এ আগে আছে, বি পরে আছে, সি তে আছে, তাহলে এটা হলো এ বি সি। দেন আমি যদি এ ঠিক রাখলাম, বির পরে সি কে মাঝখানে নিয়ে গেলাম, তাহলে এ বি অ্যান্ড সি, এটা আরেকটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। তুমি মনে করো এ কে সরাই নিয়ে বি কে সামনে নিয়ে আসলাম, তার মানে কত বি এ সি। তুমি মনে করো সি কে সামনে নিয়ে আসলাম। এই যে তিনটা বস্তু আছে, আমি এই তিনটা বস্তুকে নিজেদের মধ্যে যত রকমের ঘোরাতে পারবো, যত রকমের ঘুরায় ঘুরায় লেখা যাবে বা সাজানো যাবে, দিস ইজ দ্য পারমুটেশন, দিস ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট। এখন এইখানে আমরা যতগুলো এক্সাম্পল দিয়েছি, সকল এক্সাম্পলের ক্ষেত্রে কথা ছিল তিনটে বস্তু। দেন আচ্ছা আচ্ছা, তাহলে আমরা তিনটা বস্তু থেকে তাহলে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করতে পারবো। সেকেন্ডলি, এখন যেহেতু চ্যাপ্টারটা আমরা বলেছি পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, প্রিয় শিক্ষার্থী আরেকটা জিনিস তোমাদের নলেজের জন্য বলা দরকার, সেটা হচ্ছে আমরা যখন বিন্যাস তোমাদেরকে করাবো, তখন তোমরা নাইসলি ইনশাল্লাহ প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা স্টুডেন্ট যারা ক্লাসে এই মুহূর্তে থাকবে বা ক্লাসটা ফলো করবে, তারা প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা বিন্যাসের অঙ্ক বুঝবে ইনশাল্লাহ। আবার যখন আমরা সমাবেশ বা কম্বিনেশন করাবো, তখনও প্রত্যেকটা স্টুডেন্ট কম্বিনেশনের অঙ্কগুলো বুঝবে। কিন্তু বেসিক্যালি যেটা এই চ্যাপ্টারের স্টুডেন্টের জন্য প্রবলেম হয়, সেটা হচ্ছে স্টুডেন্ট যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসবে, তখন কিন্তু পরীক্ষার হলে যাওয়ার ফলে সেখানে কিন্তু উল্লেখ করা থাকবে না যে এই অঙ্কটা 5.1-এর, এই অঙ্কটা 5.2-এর, বা দিস ম্যাথ পারমুটেশন, দিস ম্যাথ কম্বিনেশন, এই কথা বলা থাকবে না। যে তোমাকে এই জন্য যেটা করতে হবে বা যে নলেজ অর্জন করতে হবে, তুমি আমাকে প্রশ্নটা পড়ে বা ডাটা দেখে আমাকে বুঝতে হবে এই ডাটায় যে তথ্য দেয়া আছে বা যে উপাত্তগুলো দেয়া আছে, এটা কি বিন্যাসের উপাত্ত বা আমরা বিন্যাস থেকে সলভ করব, না কম্বিনেশনের উপাত্ত কম্বিনেশন থেকে সলভ করব। এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এই চ্যাপ্টারটা করার ক্ষেত্রে যে প্রত্যেকটা স্টুডেন্টকে নলেজ আর্ন করতে হবে যে আমি বিন্যাস করতেছি না কম্বিনেশন করতেছি, এইটাকে বুঝতে হবে। সো আমরা বিন্যাসের এক্সাম্পলটা দিয়েছি, অর্থাৎ বিন্যাস বা পারমুটেশনের সংজ্ঞাটা কি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বিন্যাস বা পারমুটেশনের সংজ্ঞার ক্ষেত্রে বলেছিলাম যে ভিন্ন ভিন্ন উপাদান থাকবে বা একই জাতীয় উপাদানও থাকতে পারে, তাদের থেকে একটা নির্দিষ্ট এলিমেন্টস থেকে যতগুলো বস্তু থাকবে তাদেরকে নিব, সবাইকেও নিতে পারি বা সেখান থেকে কমও নিতে পারি, নিয়ে যত রকমের সাজাবো, দ্যাট ইজ অ্যারেঞ্জমেন্ট করবো, এইটাই হলো আমার বিন্যাস। প্রিয় শিক্ষার্থী, এখন সেকেন্ডলি আমি কম্বিনেশনের সংজ্ঞাটা একটু বলবো, কারণ যেহেতু তোমাকে দুইটা চ্যাপ্টারে কম্পেয়ার করতে হবে। কম্বিনেশন কাকে বলবো, আমরা বলেছিলাম এখানেও এন সংখ্যক এলিমেন্টস থাকবে, এই যে এন সি আর বলেছি, এন সংখ্যক এলিমেন্টস থাকবে। এই এন সংখ্যক এলিমেন্টস থেকে আমরা এখান থেকে আর সংখ্যক এলিমেন্টস এখানেও নিব, নিয়ে যত রকমের দল গঠন করা যাবে, দিস ইজ যত রকমের অ্যারেঞ্জমেন্ট সাজানো যাবে। দেখো এ আগে আছে, বি পরে আছে, বি আগে আছে, এ পরে আছে, এ আগে আছে, সি পরে মাঝখানে আছে, বি আগে আছে, এই যে ঘুরায় ঘুরায় স্থান পরিবর্তন করতেছি, দিস ইজ দ্য বিন্যাস, পারমুটেশন, অ্যারেঞ্জমেন্ট। আর দল গঠন করা মিনিংটা কি, যে আমার কাছে এন সংখ্যক এলিমেন্টস থাকবে, আমি এন সংখ্যক এলিমেন্টস থেকে আর সংখ্যক এলিমেন্টসকে নিব, নিয়ে আমরা দল গঠন করব। এই কথার মানেটা কি, মনে করো তোমার কাছে তিনটা এখানে বস্তু আছে, একটা এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, এই তিনটা বস্তু আছে।
আমরা যখন এই তিনটা বস্তু থাকবে, এই তিনটা বস্তু থেকে আমি চাইলে তিনটা বস্তু নিয়েও দল গঠন করতে পারি, তিনটা বস্তু থেকে চাইলে দুটো বস্তু করে নিয়ে দল গঠন করতে। তার মানে কি, আমরা চাচ্ছি তিনটা বস্তু থেকে আপাতত দুইটা করে বস্তু নিব, নিয়ে আমরা একটা দল গঠন করব বা অ্যারেঞ্জ সিলেকশন করব। তাহলে ওই যে তুমি ফর্মুলা শিখছো কি আছে, ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 2। তুমি যদি সূত্রে ভাঙাও তার মানে 6, আর এখানে থাকে 2 × 1 দ্যাট ইজ দ্য 3। অর্থাৎ আমার তিনটা ভিন্ন ভিন্ন এলিমেন্টসকে নিয়ে আমি আপাতত কথা বলতেছি। তিনটা এলিমেন্টস থাকবে, সেই তিনটা ভিন্ন ভিন্ন এলিমেন্টসের মধ্যে থেকে আমরা প্রতিবারে দুইটা করে এলিমেন্টসকে নিব, নিয়ে যদি দল গঠন করতে যাই বা সাবসেট করতে চাই বা সিলেকশন করতে চাই, তাহলে 3 প্রকারের সিলেকশন বা 3 প্রকারের দল হবে। প্রিয় শিক্ষার্থী, কীভাবে হয়, আমরা যেমন তিনটার থেকে দুইটা করে নিব, তিনটা করে দুইটা নিলে একটা হলো এ বি, দেন কত বি অ্যান্ড সি, এই যে তুমি লিখছো এ বি বি সি, তারপরে কি লিখছিলা সি অ্যান্ড এ। এটার পরে আমি যদি ঘুরায় লিখতে যাই তাহলে কি লিখতে পারবো, বি অ্যান্ড এ। এই যে ঘুরায় যদি আমরা লিখতে যাই তাহলে আমি একটু অন্য কালি দিয়ে যদি লিখি তাহলে এখানে লিখতে পারবো কত, বি অ্যান্ড এ। তারপরে তুমি এটাকে ঘুরায় লিখলা, সি আগে ছিল সি অ্যান্ড বি, আরটা ছিল এ অ্যান্ড সি। প্রিয় শিক্ষার্থী, কি ঘটনা ঘটলো, আমরা বলেছি তিনটা ডিফারেন্স এলিমেন্টস থাকবে, তিনটা এলিমেন্টস এখানে আছে এ বি সি। সেখান থেকে আমি কয়টা নেব, দুইটা নেব। দুইটা করে নিয়ে যদি আমরা ফর্মুলায় বসাই তাহলে বলছি 3 টাইম সিলেকশন করা যাবে বা 3 টাইম আমাদের দল গঠন করা যাবে। সে তিনটা দল কে কে হতে পারে, ফার্স্টে এ অ্যান্ড বি একটা দল, বি অ্যান্ড সি একটা দল, সি অ্যান্ড এ একটা দল। আমি পরে কি দেখলাম, যদি এটাকে ঘুরে আবার যে বিন্যাসে যেরকম লিখছিলাম সেরকম যদি লিখতে যাই তাহলে কি হবে, বি আর এ হবে। প্রিয় শিক্ষার্থী, এ অ্যান্ড বি একটা দল তোমার, আর এই বি আর এ যেটা লেখা হয়েছে এই দুইটা দলের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আমরা যেটা এক্সাম্পল দেই, মনে করো তিনটা বস্তু, যে আমি বারবার দেখাচ্ছি তোমাদেরকে, তিনটা বস্তু আছে আমার কাছে, একটা বাচ্চার বই, একটা ডায়েরি, একটা খাতা। এই তিনটা বই থেকে বস্তু থেকে আমি প্রতিবারে দুইটা করে নিব, নিয়ে আমি দল গঠন করতে চাই। তাহলে ফার্স্টে এই দুইটাকে নিয়ে আমি একটা দল গঠন করলাম, সেকেন্ড টাইম এই দুইটা একটা, থার্ড টাইম এ অ্যান্ড সি। তা প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই দুইটাকে নিয়ে একটা দলের কথা চিন্তা করি, এই বইটা হচ্ছে আমার এ, ডায়েরিটা হচ্ছে বি, এ অ্যান্ড বি একটা দল, যেটা আমি লিখেছি ফার্স্টে এ অ্যান্ড বি একটা দল। প্রিয় শিক্ষার্থী, এবার কি কাজ করলাম, আমি ডায়েরিটাকে সামনে দিলাম, বইটাকে পিছনে দিলাম। সো কি হলো, বি অ্যান্ড এ। প্রত্যেকে বুঝতে হবে, আমরা যদি এ অ্যান্ড বি একটা দলকে বলি আর বি কে আগে দিয়ে একে পরে দিয়ে যদি লিখি তাহলে সেটা হবে অ্যানাদার একটা দল। তাই এইটা যে দল আছে এই দলটার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা, ভেরি সিম্পল চিন্তা করে দেখো। এইটা হচ্ছে এ, ডায়েরিটা আগে আছে, এই বইটা পিছনে আছে, এ অ্যান্ড বি এই দুজন সদস্যের একটা দল। আর কি হবে, এটা আগে থাকলে বি অ্যান্ড এ, তাহলে এই দলটা আর এই দলটার ভিতরে কোনো পার্থক্য নেই। তাহলে আমরা কি শিখলাম, আমাদের কাছে যখন দুইটা বস্তু থাকবে, বস্তুগুলোর থেকে কে আগে বসলো কে পরে বসলো ডাজ নট ম্যাটার, এইটার ভিতরে যে সদস্য আছে এই সদস্য সংখ্যা সেম। সো এই দলটা কাউন্ট করলে এই দলটা কাউন্ট করা যাবে না, এই দলটা যেটা আছে এই দলটা কাউন্ট করা যাবে না, এই দলটা যা আছে এই দলে একই সদস্য বিধায় এইটা কাউন্টিং হবে না। সো এই তিনটা বস্তু থেকে দুইটা করে বস্তু নিলাম, নিয়ে যদি দল গঠন করি, যে তিনটা পেয়েছো তুমি, সেই তিনটা বলতে এই তিনটা দলকে বোঝানো হচ্ছে। আর তিনটা বস্তু থেকে যখন দুইটা করে নিয়ে আমি সাজাতে যাব তখন এই 6টা বস্তুকে বা 6টাকে সাজাতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, তা আমরা যে জিনিসটা প্রথম শিখলাম সেটা হচ্ছে যে যত রকমের কে আগে বসলো কে পরে বসলো এইটাকে আমরা বলি ক্রম বা অর্ডার। এই ক্রমের বা অর্ডারের বিবেচনায় নিব আমরা বিন্যাসের ক্ষেত্রে। যখন আমরা সমাবেশ বলেছি, এ বি যেহেতু একটা দল, সুতরাং ঘুরায় লেখলে বি এ, এই দলটার যে সদস্য এই দলটায় সেম সদস্য, সুতরাং এইটা যে দল আর এইটা একই দল হওয়াতে এইটা সমাবেশের ক্ষেত্রে বিবেচ্য বিষয়, এইটা বিবেচ্য বিষয় না। আমরা আরও একটা এক্সাম্পল দিই তোমাদের। মনে করো তোমরা একটা ফুটবল টিমের 11 জন সদস্য আছো। এই ফুটবল টিমের যে 1 সদস্য, ফুটবলটা একটা টিম আছো, যে কজনই খেলতেছো কম বেশি থাকতে পারো। এখন এই টিমের সদস্যদেরকে নিয়ে একটা টিম, মনে করো এ টিম। সো এ টিমে যতগুলো সদস্য আছে, এখন একজন স্টুডেন্ট কিপিংয়ে আছে, একজন স্ট্রাইকিংয়ে আছে, একজন মিডফিল্ডিংয়ে আছে। এখন কোনো কারণে কোচ যদি চায় যে মিডফিল্ডিংয়ে যে প্লেয়ারটা আছে তাকে ডিফেন্সে নিয়ে আসা হলো,
আর ডিফেন্সের প্লেয়ারকে কিন্তু মিডফিল্ডিংয়ে নিয়ে যাওয়া হলো, তাতে কি এই এ দলটা কি বি দল হবে কিনা? আমি আবার এক্সাম্পলটা দিচ্ছি। মনে করো তোমাদের প্লেয়াররা 10 জন বা 11 জন প্লেয়ারের একটা টিম আছে, তোমরা 11 জন প্লেয়ার ফুটবল খেলতেছো। 11 জন প্লেয়ারের ভিতরে একজন কিপিংয়ে আছো, একজন মিডফিল্ডিংয়ে আছো, ডিফেন্সে আছো। এখন ডিফেন্সের যে প্লেয়ারটা আছে তাকে যদি আমরা কখনো মিডফিল্ডিংয়ে পাঠিয়ে দেই আর মিডফিল্ডিং থেকে তাকে ডিফেন্সে নিয়ে আসা হয়, তাতে কি আমাদের এই টিমের বা এই দলের কোনো পরিবর্তন ঘটবে কিনা? এই পূর্বের যে দলটা ছিল এই দলটা সেম দল থাকবে। সুতরাং স্থান পরিবর্তন করলে দলের কোনো পরিবর্তন হয় না। স্থান পরিবর্তন করলে অ্যারেঞ্জমেন্ট বা সাজানোর পরিবর্তন হয়। অর্থাৎ যেই স্টুডেন্ট বা যেই প্লেয়ারটা মিডফিল্ডিংয়ে ছিল তারা যখন অন্য প্লেয়ার জায়গায় নিয়ে আসবে তখন দেখতে টিমটা ভিন্ন দেখাবে, বাট পূর্বের যে টিম পরের টিম সেম থাকবে। সুতরাং এই যত রকমের স্থান পরিবর্তন করার সুযোগ থাকবে, দিস ইজ পারমুটেশন, যেটা আমরা এখানে দেখিয়েছি। আর যত রকমের আমরা এই স্থান পরিবর্তন করি না কেন, যদি সদস্য সংখ্যা পরিবর্তন না হয় তাহলে এ বি যে দল, বি এ সেম দল। সুতরাং এই দলটা আছে বিদায় এই দলটার কোনো গুরুত্ব নেই, এই দলটা আছে বিদায় এই দলটার গুরুত্ব নেই, এইটা আছে বিদায় এটা গুরুত্ব নেই। সো তিনটা ডিফারেন্স এলিমেন্টস আছে, তিনটার থেকে আমরা দুইটা করে নিব, নিয়ে যদি আমরা দল গঠন করি তাহলে তিনটা দল হবে, দিস 3 টাইপ দল টিম। প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি তোমরা একটু বুঝছো। আমি আরও একটা এক্সাম্পল তোমাদের দিতে চাচ্ছি। মনে করো তিনটা বস্তু আছে, একটা এ, আরেকটা হচ্ছে বি, আরেকটা সি। আমি এই তিনটা বস্তু থেকে তিনটা করে নিব। তিনটা থেকে তিনটা করে যদি নেই, তোমরা ক্যালকুলেটরে 3C বের করতে পারবে, অথবা ম্যানুয়ালি যদি চাও ফ্যাক্টরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 3। ফ্যাক্টরিয়াল 3 মানে হচ্ছে 3, নিচে 6, আর নিচে একটা ফ্যাক্টরিয়াল 3 আছে, তার মানে এখানে হচ্ছে 6/6 ইন্টু 1, তার মানে হচ্ছে 1। তোমরা তিনটা বস্তু আসছিল, তিনটা বস্তু থেকে তিনটা বস্তু কি নিবা? এবিসি তিনটা ডিফারেন্স এলিমেন্টস আছে। আমরা এই এবিসি তিনটা ডিফারেন্স এলিমেন্টস থেকে আমরা যে তিনটাকেই নেই, তিনটা করে নেওয়ার ফলে যে তাদের যে টিমটা হবে, টিম হবে একটা। কিভাবে আসে প্রিয় শিক্ষার্থী? আমি ফার্স্টে একটা টিম নিলাম এ, বি অ্যান্ড সি। দেন পরে কি করলাম? এ ঠিক রাখলাম, এ ঠিক আছে, সি অ্যান্ড বি একটা টিম। দেন মনে করো বি আগে নিয়ে আসলাম, এ অ্যান্ড সি একটা টিম। এরপরে মনে করো জায়গার সমস্যা, বি ঠিক আছে, সি অ্যান্ড এ একটা টিম। আবার সি ঠিক আছে, এ বি একটা টিম, সি ঠিক আছে, বি অ্যান্ড এ টিম। মনে করো প্রিয় শিক্ষার্থী, তোমার এই টিমে যে সদস্য আছে, এই টিমের সদস্য সংখ্যা কি ভিন্ন না সেম? আমরা যে এক্সাম্পলটা তোমাকে বারবার দিচ্ছিলাম, এই তিনটা বই তোমাদের কাছে আছে, এ বি সি। এখন যদি কোনো কারণে বি বইটাকে সামনে নিয়ে আসলাম, এই বইটাকে মাঝখানে দিলাম, তাহলে এই যে তিনটা বই ছিল সেই তিনটা বইয়ের কোনো পরিবর্তন ঘটছে কিনা? এখানে যে তিনটা বই ছিল এখানে কিন্তু সেই তিনটা বই থাকতেছে। এই সিকে আমি সামনে নিয়ে আসলাম, তাতে কি আমার সদস্য সংখ্যার কোনো পরিবর্তন ঘটলো কিনা? আমরা যত রকমের স্থান পরিবর্তন করি না কেন, এইটা যে সদস্য আছে এইটাতে সেম সংখ্যক সদস্য আছে, এইটাতে যে সদস্য আছে এইটাতে সেম সংখ্যক সদস্য আছে, এটাতে সেম সংখ্যক আছে, এটাতে সেম, এটাতে সেম। সো তিনটা ডিফারেন্স এলিমেন্ট যদি থাকে, সেই তিনটা এলিমেন্টস থেকে আমি যদি তিনটা করে নেই, নিয়ে যদি দল গঠন করতে পারি, তাহলে একটা মাত্র দল হবে, দিস আওয়ার টিম 1। প্রিয় শিক্ষার্থী, আমরা যে এতগুলো এক্সাম্পল দিলাম বা এত কথা বলেছি, এর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমরা হোয়াট ইজ পারমুটেশন, হোয়াট ইজ কম্বিনেশন। তা আমি এবার একটু সংক্ষেপ করতে যাচ্ছি যে পারমুটেশন তাহলে কি পেলাম? যত রকমের স্থান পরিবর্তন করে ঘুরায় ঘুরায় বসাই, যত রকমের সাজাই না কেন, দিস ইজ দ্য পারমুটেশন বা বিন্যাস। আর যত রকমের আমরা স্থান পরিবর্তন না করে যদি মনে করো দল গঠন করতে চাই, তাহলে স্থান পরিবর্তন যত করি না কেন কিন্তু সদস্য সেম থাকলে দল সেম থাকবে। তাহলে এটা হচ্ছে কম্বিনেশনের লজিক, ইট ইজ দ্য পারমুটেশনের লজিক। এরপরেও তোমরা যখন চ্যাপ্টার 5.2-তে যাবে তখন এই কম্বিনেশন তোমাদের স্যার যখন শুরু করবে তখন উনি এটা নিয়ে আরও কথা বলবে। এই জন্য আমরা আর কম্বিনেশন নিয়ে তোমাদের সাথে থাকতে চাচ্ছি না, আমি বিন্যাস নিয়ে কথা বলবো। তা আমি কম্বিনেশনটা মুছে দিলাম। তাহলে বিন্যাসে যখন যাবে, তাহলে বিন্যাসের মধ্যে কি পাচ্ছ? আমরা বলেছিলাম n সংখ্যক ডিফারেন্স এলিমেন্টস থাকবে, এখান থেকে r সংখ্যক এলিমেন্টস নিব। যতগুলো n সংখ্যক এলিমেন্টস থাকবে ততগুলো বস্তু থেকে যত রকমের সাজাতে পারবো। আচ্ছা আচ্ছা, আমরা আর এই বিন্যাসের মধ্যে তোমাদের আলোচনায় থাকবো না, এই সমাবেশের মধ্যে আমরা বিন্যাসে যাব।
সো বিন্যাসের মধ্যে কি শিখলাম আমরা? তিনটা বস্তু ছিল আমাদের কাছে এবিসি, এই তিনটা বস্তু থেকে আমরা একবার দুইটা করে দেখিয়েছি, একবার একটা করে তিনটা করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এখন তিনটা বস্তু ঠিক আছে, যদি আমাদের কাছে এরকম কোনো ঘটনা ঘটে, একটা বস্তু এ ঠিক আছে, পূর্বের যেখানে বি ছিল সেখানে এ দিলাম, আর সি এর জায়গায় সি নিয়ে আসলাম, অর্থাৎ এ বি অ্যান্ড সি যখন তিনটা বস্তু থাকবে, তিনটা বস্তুর ক্ষেত্রে যদি সি বস্তুটা দেখাই, মনে করো এখানে সি বস্তু আছে, অর্থাৎ বস্তু তিনটা ঠিক আছে আমাদের। এই তিনটা বস্তুর মধ্যে একটা এ একটা বি এর জায়গায় আগে ছিল বি আর সি ছিল, তখন আমরা এক্সাম্পলটা রেডি করেছিলাম। এখন আমি তোমাদেরকে বলতে যাচ্ছি যে যখন বস্তু আমার তিনটা ঠিক আছে, বাট সেই তিনটা বস্তুর মধ্যে থেকে দুইটা বস্তু সেম, কারণ আমরা যখন ডেফিনিশনটা তোমাদের বলেছিলাম তখন একটা কথা বলেছিলাম যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন এলিমেন্টস হতে পারে, অথবা এন সংখ্যক এলিমেন্টসের মধ্যে কিছু এলিমেন্টস সেম হতে পারে, কিছু এলিমেন্টস ভিন্ন হতে পারে। তাহলে প্রথম যে এক্সাম্পলটা তোমরা দেখেছো, এই এক্সাম্পলটা এবং এই এক্সাম্পলটা, দুইটা এক্সাম্পলের ক্ষেত্রে অল আর এলিমেন্টস ডিফারেন্স ছিল, প্রত্যেকটা বস্তু ভিন্ন ভিন্ন ছিল। এখন আমরা যেটা চাচ্ছি তোমাদেরকে দেখাতে, যে সবগুলা বস্তু ভিন্ন ভিন্ন থাকবে না, কিছু বস্তু সেম থাকবে, কিছু বস্তু ভিন্ন থাকবে। তখন যদি আমরা অ্যারেঞ্জমেন্ট করতে চাই বা বিন্যাস করতে চাই, কিভাবে করব? তা আমি চাচ্ছি তিনটা বস্তু, যেহেতু আমার এখানেও তিনটা আছে, এই তিনটা বস্তু থেকে আমি প্রতিবার চাইলে দুইটা বস্তু করে নেব। তিনটা থেকে যদি আমরা দুইটা করে বস্তু নেই, তাহলে নিয়ে কীভাবে অ্যারেঞ্জমেন্ট করা যাবে? তাহলে এই তিনটা বস্তু থেকে দুইটাকে একটু ম্যানুয়ালি আমি চিন্তা করি কীভাবে করতে পারবো। অর্থাৎ পূর্বের যেখানে এ ছিল এখন এ ঠিক আছে, পূর্বের যেখানে বি ছিল সেইখানে কে চলে আসছে? এ, আর সি এর স্থানে সি ঠিক আছে। তাহলে আমি যদি অ্যারেঞ্জমেন্ট করতে যাই, আমি দুইটা করে নিব, অর্থাৎ এ ঠিক আছে, এই বি এর স্থানে আমি একটা এ নিয়ে নিলাম, এই বি ছিল, বি যেখানে থাকবে সেখানে এ দিলাম, আর সি যেখানে ছিল সেখানে সি নিলাম, দেন সি ঠিক আছে, একটা এ দিলাম, আমি যেখানে বি ছিল সেখানে একটা এ দিলাম, অ্যান্ড এর স্থানে এ ঠিক আছে। পূর্বে যেখানে সি ছিল সি চেঞ্জ হয়নি, সি ছিল এখানে সি আছে, শুধুমাত্র বি এর জায়গায় আমি কত লাগবো? এ, এ ঠিক আছে, অ্যান্ড সি। প্রিয় শিক্ষার্থী, আমরা কি শিখাতে চাচ্ছি? যে আমাদের কাছে দুইটা বস্তু থাকবে, যে দুইটা বস্তু তিনটা বস্তু থাকবে, এই তিনটা বস্তুর মধ্য থেকে দুইটা বস্তু হবে সেম, একটা বস্তু হবে ডিফারেন্স। দুইটা বস্তু সেম বলতে কি, আগে ছিল এ ঠিক আছে, বি নিয়ে আমরা আগে অ্যারেঞ্জমেন্ট করেছি, বি এর জায়গায় আমি এবার এ দিলাম, অ্যান্ড যেখানে সি ছিল সিও ঠিক আছে। এখন তোমার কাছে এই তিনটা বস্তু হইতে প্রতিবারে আমি দুইটা করে বস্তু নিয়ে যদি অ্যারেঞ্জমেন্ট করতে চাই, তাহলে এই অ্যারেঞ্জমেন্টের সিচুয়েশনটা এরকম হবে, অর্থাৎ যেখানে পূর্বে বি লিখছিলাম এইখানে আমি এ লিখবো, বিকে চেঞ্জ করে এ লিখবো, আর বাকি সব ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে কি দাঁড়াইলো? এবার দেখো আমাকে যে এই অ্যারেঞ্জমেন্টটা আছে এ অ্যান্ড এ, আর এই অ্যারেঞ্জমেন্টটা সেম, অর্থাৎ এইটা এ ছিল, এইটা সেম, এইটা ছিল এ অ্যান্ড সি, এইটা সেম, তাহলে এটা ছিল সি অ্যান্ড এ, এইটাও তাহলে সেম হয়ে গেল। তার মানে কি দেখলাম আমরা? তিনটা ডিফারেন্স এলিমেন্টস থাকবে, তিনটা এলিমেন্টস থাকবে, তার ভিতরে দুইটা এলিমেন্ট সেম থাকে, তো তাদের থেকে যদি আমরা অ্যারেঞ্জমেন্ট করতে যাই, তাহলে এইটা, এইটা এবং এইটা, এই তিনটা অ্যারেঞ্জমেন্ট সেম হয়ে যাওয়ার কারণে তাদের গ্রহণযোগ্যতা নাই। তো আমরা কি শিখতে চাচ্ছি? আমাদের বস্তু তিনটা ঠিক আছে, সেই তিনটার মধ্যে যদি কিছু একজাতীয় থাকে বা এন সংখ্যক এলিমেন্ট যদি থাকে, সেখান থেকে কিছু এলিমেন্টস একজাতীয় যদি থাকে, তখন আমরা অ্যারেঞ্জমেন্টটা কেমনে করব? তাহলে আমরা পূর্বের যে সূত্রটা লিখেছিলাম, যে তিনটা বস্তু ঠিক আছে, যেমন 3p and 2, কারণ কি আমার বস্তু তিনটা, আমি তিনটা থেকে তিনটা নিছি, এখানেও কিন্তু 3p2 লিখেছিলাম, কিন্তু ডিফারেন্সটা কি? ডিভাইডেড বাই একটা ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ দেব। এখন প্রশ্ন, কেন ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ দিলাম? আমরা বলেছিলাম যখন যতগুলো বস্তু থাকবে, বস্তুর সংখ্যা তিনটা, সেই তিনটার থেকে প্রতিবার দুইটা করে বিন্যাস করতেছি বা পারমুটেশন করতেছি, সো 3p2 লিখছিলাম। এখন এই 3p2 লেখার পরে সেখান থেকে যেহেতু আমার কিছু বস্তু একজাতীয় আছে, যতগুলো বস্তু একজাতীয় থাকবে ততগুলো ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দেব। ভাগ দেওয়ার ফলে কি হবে? এই 3p2কে যদি ফ্যাক্টরিয়াল তুমি সূত্রে ভাঙাও, ফ্যাক্টরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 2 বাই নিচে একটা ফ্যাক্টরিয়াল 2, দেন আমরা এই ফ্যাক্টরিয়াল 3 ঠিক আছে, এই 3 মাইনাস 2 মানে কত? 1 বাই ফ্যাক্টরিয়াল 2, সো ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 6 বাই 2 দ্যাটস ইকুয়ালস টু 3। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি শিখলাম? তিনটা বস্তু আছে এবিসি, সেই কারণে 3p2 লিখব, কারণ কি তিনটার থেকে আমি দুইটা করে নিব, সেখান থেকে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করলাম কেন? তার মধ্যে যতগুলো সেম লেটার থাকবে, একই বস্তু থাকবে, একই এলিমেন্টস থাকবে, ততগুলো ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করলে তাহলে 6/2 দ্যাট ইজ 3।
এই কারণে আমরা তিনটা ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে যখন দুইটা বস্তু সেম ছিল ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করার কারণে এই তিনবার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, দিস ইজ 3। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও একটা এক্সাম্পল দিব। মনে করো তোমাদের কাছে তিনটা বস্তু আছে, একটা এ, বি এর স্থানেও এ, সি এর স্থানে সি। এখন তিনটা বস্তু আছে, সেই তিনটা বস্তু থেকে আমি যদি প্রতিবারে তিনটা করে নিয়েই অ্যারেঞ্জমেন্ট করতে চাই, বাট সেই তিনটার ভিতরে আগে প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম অল আর ডিফারেন্স ছিল, কিন্তু এইবার যে এক্সাম্পলটা আমি দিতে যাচ্ছি তার ভিতরে দুইটা সেম রেখেছি। তার মানে যেখানে এ ছিল আমি এ ঠিক লিখবো, বি যেখানে ছিল সেখানে এ লিখবো। তার মানে কি দাঁড়াবে, দেখো একটা এ, বি এর স্থানে একটা এ আসবে, সি ঠিক থাকবে। এই এ ঠিক আছে, এই সি, এই বি এর স্থানে একটা এ, এইখানে এ লিখবো, এইখানে এ, এইখানে সি, এইখানে এ লিখবা সি অ্যান্ড এ, সি এ, বি এর স্থানে এ, সি ঠিক আছে, বি এর স্থানে এ অ্যান্ড এ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি দাঁড়ালো, এ সি অ্যান্ড এ। তাহলে তুমি যখন এ সি অ্যান্ড এ লিখছো, এই দলটা যখন সাজিয়েছি আমরা, এইটার কোনো গ্রহণযোগ্যতা নেই। আবার এ সি এ যখন লিখেছি, এইটার ভিতরে এই সাজানো ব্যবস্থার কোনো গ্রহণযোগ্যতা নেই। আবার যখন আমরা এ সি এ লিখছি, এই সাজানো ব্যবস্থার মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নেই। প্রিয় শিক্ষার্থী, আমরা কি দেখলাম, যখন তিনটা বস্তু থাকবে, সেই তিনটা বস্তুর মধ্যে যদি দুইটা সেম থাকে, তাদের সবাইকে নিয়ে যদি আমি অ্যারেঞ্জমেন্ট করি, তাহলে অ্যারেঞ্জমেন্ট হলো 1, 2 and 3। এটা আমরা ম্যানুয়ালি দেখলাম যে হ্যাঁ, এটা অ্যারেঞ্জমেন্ট করলে তিনবার অ্যারেঞ্জমেন্ট করা যায়। আমি তাহলে সূত্রে এসে প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমার বস্তু ছিল তিনটা, এ লিখলাম 3। আমি অ্যারেঞ্জমেন্ট করতেছি বা বিন্যাস করতেছি কাদেরকে নিয়ে, তিনটাকে নিয়ে। তার মানে 3p3 লিখলাম, কারণ মোট বস্তু 3, এই জন্য 3। কী কাজ করেছি, বিন্যাস, পারমুটেশন দিলাম, এবং কয়টাকে নিয়ে আর এর স্থানে 3টা নিলাম। দেন কি লিখবো, সূত্রে এর তিনটার মধ্যে দুইটা সেম জাতীয় আছে, বাই ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ দেব। আমরা কিন্তু এখানেও লিখছিলাম, এই যে দেখো 3p3 এখানেও কিন্তু লিখেছিলাম, কিন্তু 3p3 যে এখানে লিখলাম, দেখো এখানে কিন্তু কাউকে ভাগ দেওয়ার প্রয়োজন হয় নাই। তিনটা বস্তু ছিল, আমরা তিনটা থেকে তিনটা নিয়েছি, 6 বার অ্যারেঞ্জমেন্ট ছিল, দিস 6 টাইম। এখানে কি কাজ করেছো তোমরা, তিনটা বস্তু ঠিক আছে, বাট সেই তিনটা বস্তুর মধ্যে দুইটা বস্তু যদি সেম থাকে, একটা বস্তু যদি ভিন্ন থাকে, তখন যতগুলো সেম লেটার থাকবে ততগুলো ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দেব। তো ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দাও, তুমি এখন কি দাঁড়াইলো, এটাকে ফর্মুলায় ভাঙাও, ফ্যাক্টরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 3 n মাইনাস r বাই তুমি ফ্যাক্টরিয়াল 2 দিলা। তার মানে কি, ফ্যাক্টরিয়াল 3 ডিভাইডেড বাই এই ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 3 মানে 0, ফ্যাক্টরিয়াল 0 মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ, দ্যাটস 6/2, দ্যাটস ইকুয়ালস টু 3। প্রিয় শিক্ষার্থী, আমরা দুটো এক্সাম্পল দিয়েছি তোমাদেরকে। প্রথম এক্সাম্পলটা রেডি করেছিলাম, অল আর ডিফারেন্স এলিমেন্টস, এ, বি অ্যান্ড সি, তিনটা বস্তু থাকবে, এই তিনটা বস্তুর মধ্যে কারোর সাথে কারো রিলেশন থাকবে না। অল আর যদি ডিফারেন্স হয়, এই তিনটা ডিফারেন্স এলিমেন্টস থেকে যদি প্রতিবারে আমরা দুটো করে অ্যারেঞ্জমেন্ট নিয়ে অ্যারেঞ্জমেন্ট করি, তাহলে 6 টাইম অ্যারেঞ্জমেন্ট হবে। যেমন তুমি এ আর বি দিছো, বি আর সি দিলা, সি অ্যান্ড এ দিলা, এ বি দিলা, সি বি, এরকম তিনটা করে নিছো, নিয়ে যত রকমের অ্যারেঞ্জমেন্ট করতে পারেছো, সেটা হলো 6 টাইম অ্যারেঞ্জমেন্ট। প্রিয় শিক্ষার্থী, দেন আমরা কি কাজ করলাম, তিনটা বস্তু ঠিক নিলাম, বাট সেই তিনটা বস্তুর মধ্যে দুইটাকে বললাম সেম, একটাকে বললাম ভিন্ন। তা দুইটাকে সেম নেওয়ার অর্থ কি দাঁড়াইলো, আগে যেখানে এ ছিল সেখানে এ থাকবে, বি এর স্থানে শুধু এ চলে আসবে, সি ঠিক আছে। তাহলে বি এর স্থানে আমি এ বসাই দিলাম, বি এর স্থানে এ বসাবো, বি এর স্থানে এ বসালে যে অ্যারেঞ্জমেন্ট আমরা পাচ্ছি, সেই অ্যারেঞ্জমেন্টের ভিতরে এইটা এ থাকার কারণে এইটা বাদ হয়ে গেল, এই দুটো এখানে থাকার কারণে এই দুটো বাদ হয়ে গেল। তার মানে অ্যারেঞ্জমেন্ট হলো 3 টাইমস বা 3 বার অ্যারেঞ্জমেন্ট করা যাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে সেকেন্ড সব অপশনটা বা সেকেন্ড এক্সাম্পলটা আমরা দিলাম, এটা কিভাবে আমরা কাজে লাগাবো, যেহেতু আমার বস্তু ছিল তিনটা, এই জন্য আমি লিখলাম 3p3, তিনটা, n এর মান 3। কি কাজ করেছি, আমি অ্যারেঞ্জমেন্ট করেছি বা সাজিয়েছি বা বিন্যাস করতেছি, এই জন্য লিখলাম p। কয়টা করে নিলাম, এখানে দুটো করে নিয়েছি, এই জন্য r এর মান 2 লিখলাম। এই উপরের অংশটুকু লেখার পরে, যেহেতু এটা এখানেও তুমি কিন্তু লিখেছো, আমরা এই নলেজটুকু এখানে ইউজ করেছি বা বলেছি, তো এই নলেজের মধ্যে বিষয় ছিল এখানে অল আর ডিফারেন্স থাকার কারণে, এই যে 1 নাম্বার যে কথাটা ছিল, এখানে অল আর ডিফারেন্স থাকার কারণে কোনো ভাগ দেওয়ার প্রয়োজন হয় নাই। কিন্তু সেকেন্ড স্টেপে আমরা কেন ভাগ দিলাম, তিনটা বস্তু ঠিক নিয়েছিলাম, বাট সেই তিনটা বস্তুর মধ্যে দুইটা বস্তু সেম হয়ে গেছে। সো যতগুলো বস্তু সেম হবে ততগুলো ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দেব, এই কারণে ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ করতে বাধ্য। এই কারণে আমরা বলেছি 3 বার অ্যারেঞ্জমেন্ট করা যাবে বা সাজানো যাবে, দিস ইজ দ্য পারমুটেশন। অ্যানাদারলি যখন তিনটা বস্তু থাকবে, আমরা সেই তিনটাকে সবাইকে নিয়ে যদি অ্যারেঞ্জমেন্ট করতে যাই, তাহলে তিনটা থেকে তিনটা, কিন্তু কন্ডিশন কি করলাম, আগে যেখানে তিনটা ভিন্ন ছিল সেখানে দুইটাকে সেম দেখাইলাম, অর্থাৎ এ একটা, বি এর স্থানে একটা।
তখন আমরা এই টাইপের অ্যারেঞ্জমেন্ট করলাম, ঠিক সেম সেখানেও ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ দিলাম। সো তাহলে আমরা একটা ফাইনালি সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আমাদের ফাইনাল সিদ্ধান্ত হচ্ছে এটা, বা যেটা আমরা অঙ্ক করার জন্য কাজে লাগাবো, যখন কোনো বিন্যাসের ক্ষেত্রে সেম কোনো এলিমেন্টস থাকবে, সেম যতগুলা এলিমেন্টস থাকবে ততগুলা ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ দেব। যেমন এখানে 2টা এ ছিল, এখন মনে করো তোমার 4টা এলিমেন্টস আছে, একটা এ, একটা বি, একটা বি। এখন 4টা এলিমেন্টস থেকে তুমি বিন্যাস করবে, কটা নিয়ে? সবাইকে নিয়ে। যখন 4টা থেকে তুমি যখন 4টা করবে তখন ফ্যাক্টরিয়াল 4 মনে করো, ডিভাইডেড বাই এই ফ্যাক্টরিয়াল 4 হওয়ার পরে এখানে 2টা আছে ফ্যাক্টরিয়াল 2, এখানে 2টা আছে ফ্যাক্টরিয়াল 2, অর্থাৎ একই জাতীয় বস্তু যতগুলো থাকবে ততগুলো ফ্যাক্টরিয়াল দিয়ে আমরা ভাগ দেব। প্রিয় শিক্ষার্থী, আমি ঠিক নলেজের জন্য বা বোঝানোর জন্য বলছি 3p2। আমরা এটাকে ভাঙাইলে এই স্টেপ বাদ দিলে এখানে ফ্যাক্টরিয়াল 3 পাই। তার মানে কি, এই ফ্যাক্টরিয়াল 3 দ্বারা কি লিখবো? যতগুলো এলিমেন্টস ছিল ততগুলো ফ্যাক্টরিয়াল 3। দেন সেখান থেকে কয়টা সেম আছে? 2টা সেম আছে, সো ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ করে দিলাম। তা আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যতগুলো লেটার থাকবে ততগুলো, বা যতগুলো এলিমেন্টস থাকবে সেটা ফ্যাক্টরিয়াল লিখবো। আমি যে এক্সাম্পলটা বলতেছি 4টা এলিমেন্টস আছে তোমার এখানে, এই 4টা এলিমেন্টসের মধ্যে ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই সেই 4টার মধ্যে 2টা এ, এই জন্য ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ, 2টা বি, সো ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ। তো সো লাস্ট ফাইনাল সিদ্ধান্ত কি সিদ্ধান্ত আমরা ইউজ করব? যতগুলো বস্তু থাকবে সেই সংখ্যাটাকে যদি সবাইকে নিয়ে যদি আমরা অ্যারেঞ্জমেন্ট করতে চাই, তাহলে নাম্বার অফ এলিমেন্টস কত? সেটা ফ্যাক্টরিয়াল 4। 4টা এলিমেন্টস আছে, ফ্যাক্টরিয়াল 4 লিখব। 10টা এলিমেন্টস থাকলে ফ্যাক্টরিয়াল 10 লিখব। দেন ওই 10টা এলিমেন্টসের মধ্যে দেখব যে একই জাতীয় কি কি আছে। যেমন ডিগ্রি একটা শব্দ মনে করো, আমরা ডিগ্রি শব্দটাকে নিয়ে যখন অ্যারেঞ্জমেন্ট করব বা সাজাবো, ডিগ্রি শব্দের ভিতরে 3টা ই পাবে। সো যখন ডিগ্রি লিখবো, ডিগ্রির শব্দটা লিখতে আমাদের কাছে 6টা এলিমেন্টস লাগবে বা 6টা বস্তু আছে, সো ফ্যাক্টরিয়াল 6। দেন এর ভিতরে 3টা ই আছে, এই জন্য ফ্যাক্টরিয়াল 3 দ্বারা ভাগ দিব। এটা হচ্ছে আমাদের আজকে যেটুকু শিখলাম, এই নলেজটুকু আমরা আর্ন করতে পারিছি কিনা। প্রিয় শিক্ষার্থীরা, এই বিন্যাস সমাবেশ অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং অনেক বড় চ্যাপ্টারই বলবো। এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট কেন বহন করে? তোমরা যে কলেজের আমি তোমাদের যে মান বন্টন বা তোমাদের যে সিকিউর কন্ডিশন দেখিয়েছি, সেখানে একটা সৃজনশীল কোশ্চেন বিন্যাস সমাবেশ থেকে প্রায়ই আসে ইনশাল্লাহ। সেকেন্ডলি, তোমরা যখন ভর্তি পরীক্ষা দিতে যাবে, তখন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা পরীক্ষায় দেখবে এই পারমুটেশন এবং কম্বিনেশন থেকে কোশ্চেন থাকবে। সো আমরা এই জন্য এই চ্যাপ্টারটার নলেজ অবশ্যই ভালোভাবে আর্ন করব, যেন কোনো অবস্থাতেই যেন এটা ছুটে না যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকে তোমাদের সাথে ক্লাস আছে, এই সপ্তাহে আবার আরেকটা ক্লাস আছে বৃহস্পতিবারে। আমি বৃহস্পতিবার ক্লাসও ইনশাল্লাহ আমি থাকবো, আল্লাহ যদি মেহেরবানি করেন। আমি তোমাদের সাথে আমরা বিন্যাসের আজকে ডেফিনেশনটা শিখালাম, বিন্যাসটা কিভাবে আমরা প্রসেসিংটা শুরু করব, অর্থাৎ একটা ফাংশন থাকুক, যতগুলো এলিমেন্টস থাকবে তাদেরকে যখন অ্যারেঞ্জমেন্ট করব, সেটা কি প্রসেসে অ্যারেঞ্জমেন্ট করব, এটা শিখলাম। আমরা সেকেন্ডলি বা সেকেন্ড ক্লাসে আমরা এই যে এনপিআর, এটা দ্বারা কি বোঝানো হচ্ছিল, এই এনপিআরটা কিভাবে আসে, আমরা এটার কিছু ছোটো কথা বলে আমরা এর প্রবলেম সলভ করতে যাব বা প্রবলেমে দেখব ইনশাল্লাহ। আমরা যেটা এই চ্যাপ্টারটা থেকে তোমরা যে জিনিসগুলো শিখতে পারবে বা শেখা প্রয়োজন, বা ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের শেখাতে, সেটা হচ্ছে প্রথম তথ্য হচ্ছে চ্যাপ্টারের কি কি নলেজ দরকার, আমরা নলেজগুলো আর্ন করব। এই চ্যাপ্টারে কি কি নলেজ দরকার সেটা 1 নাম্বার শিখতে হবে। সেকেন্ডলি, কলেজের পরীক্ষায় কি টাইপের কোশ্চেন আসে সেই কোশ্চেন নিয়ে একটু আমরা শিখব, বা বোর্ডের পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসে সেগুলো শিখব। থার্ডলি, ভর্তি পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসে সেটা শিখব। এরপরে গিয়ে আমাদের অ্যাট দ্য এন্ড টাইমে আমরা যে জিনিসগুলো শিখব সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ কীরকম এমসিকিউ আসে, আমরা এমসিকিউ তোমাদেরকে দেখাবো। কারণ হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, যখন আমাদের স্টুডেন্টের কাছে যেটা গ্যাপ থেকে যায়, যেটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলবো, সেটা হচ্ছে স্টুডেন্ট যখন সৃজনশীল অ্যান্সার করতে পারে, সিকিউ অ্যান্সার করতে অতটা কঠিন মনে হয় না বা পারে, কিন্তু ম্যাথমেটিক্সের সবচেয়ে বড় প্রবলেম যেটা পড়ে, যে 25 মিনিট টাইমের ভিতরে 25টা এমসিকিউ অ্যান্সার করা তোমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। সো আমি যে কটা চ্যাপ্টারই তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ, আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সৃজনশীল কোশ্চেন উইথ এমসিকিউ, কী করে কোশ্চেনগুলোকে এমসিকিউ কী প্রসেসে করলে একটু শর্ট টাইমে অ্যান্সার করা যায়, আমরা এই নলেজগুলো শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তা আমি তোমাদেরকে আহ্বান জানাবো, আমার এই ক্লাসগুলোতে অবশ্যই তোমরা থাকবে এবং মনোযোগী থাকবে। ম্যাথের ক্লাস মনোযোগী থাকলে ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবে। এবং যদি কোনো এই চ্যাপ্টার, অর্থাৎ আমার এই ক্লাস টাইমের ভিতরে কোনো চ্যাপ্টার বা কোথাও তোমাদের নলেজের কমতি থাকে,
বা সমস্যা মনে করো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস পাঠালে আমরা কমেন্টসগুলো, আজকের কমেন্টসগুলো আমরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে ফলো করব। ঠিক এরকম যেই ক্লাসটায় থাকবো ওই দিনের কমেন্টসগুলো ওই দিন না দেখতে পারলেও পরের দিন তোমাদেরকে অবশ্যই যে জানতে চাবে সেগুলো আমরা তোমাদের রিপ্লাই করব। সবাই ভালো থাকবে এবং সবাইকে এই ক্লাসগুলো ফলো করার জন্য বা আমার সাথে এতক্ষণ থাকার জন্য আবারও তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং পরবর্তী ক্লাসে থাকবে এই আহ্বান জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।